আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। স্কুল বন্ধের আগে আমরা অধ্যায় 6-এর পাঠ 3 অর্থাৎ খরা পর্যন্ত শেষ করতে পেরেছিলাম। আজকে আমরা নতুন পাঠ নিয়ে আলোচনা করব। চলো দেখি আজকের আমাদের নতুন পাঠের নাম কি। ছবিটা সবাই একটু ভালোভাবে দেখো। কিছু বিল্ডিং ধসে পড়েছে এবং ছবির নিচে আমি ক্যাপশন লিখে দিয়েছি, দেখো, ভূমিকম্পে বিধ্বস্ত ভবন। তাহলে তোমরা বুঝতে পারছো আজকে আমরা ভূমিকম্প নিয়ে আলোচনা করব। ভূমিকম্প, এখানে দুটো শব্দ, ভূমি এবং কম্প। ভূমি অর্থ মাটি আর কম্প অর্থ কাঁপা বা কেঁপে ওঠা। অর্থাৎ মাটি যখন কেঁপে ওঠে তখনই আমরা বুঝি ভূমিকম্প হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা সবাই তোমাদের বইয়ের 54 পৃষ্ঠাটি খোলো। 54 পৃষ্ঠায় ভূমিকম্প সম্পর্কে আমরা বিস্তারিত জানব। নিশ্চয়ই সবাই 54 পৃষ্ঠা খুলেছ। আমি পড়ছি, সবাই মন দিয়ে বইয়ের সাথে মিলাও। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। এই লাইনটি সবাই আন্ডারলাইন করে রাখো। এই লাইন থেকে প্রশ্ন হবে, আমি পাঠ শেষে তোমাদেরকে প্রশ্ন বলে দিব। এরপরে তোমাদের বইতে বাংলাদেশের একটি মানচিত্র দেওয়া আছে, সবাই মানচিত্রটি খেয়াল করো। তোমাদের সুবিধার্থে মানচিত্রটি আমি এখানেও দেখিয়েছি। মানচিত্রটি খুব ভালোভাবে খেয়াল করলে দেখবে যে 3 ধরনের রং ব্যবহার করা হয়েছে। প্রথমে একটু লালচে রং, মাঝখানে হলুদ রং এবং সবার শেষে সবুজ রং। লাল রংটা ব্যবহার করা হয়েছে অধিক ভূমিকম্প প্রবণ এলাকা, অর্থাৎ বইতে যেটাকে ভূমিকম্প প্রবণ এলাকা 1 দ্বারা চিহ্নিত করা হয়েছে। হলুদ রংকে চিহ্নিত করা হয়েছে ভূমিকম্প প্রবণ এলাকা 2 এবং সবুজ রং দ্বারা চিহ্নিত করা হয়েছে ভূমিকম্প প্রবণ এলাকা 3। এবার আসো আমরা বইতে দেখি কি লিখেছে। পাশের মানচিত্রে এলাকা 1 এর উত্তর পূর্ব অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল। উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ উত্তর পূর্ব অঞ্চলে যে জেলাগুলো আছে দেখো, সিলেট, হবিগঞ্জ, এই এলাকাগুলো হচ্ছে অধিক ভূমিকম্প প্রবণ। তাহলে তোমরা আন্ডারলাইন করবা, উত্তর পূর্ব অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল, এই কয়টা শব্দ একটু আন্ডারলাইন করে রাখো। এবং এলাকা 3 এর দক্ষিণ পশ্চিম অঞ্চল তুলনামূলকভাবে কম ভূমিকম্প প্রবণ অঞ্চল, অর্থাৎ সবুজ রং দ্বারা যে জেলাগুলোকে আবৃত করা হয়েছে সেগুলো হচ্ছে কম ভূমিকম্প প্রবণ অঞ্চল। তাহলে এই লাইনটাতে তোমরা আন্ডারলাইন করবা, দক্ষিণ পশ্চিম অঞ্চল তুলনামূলকভাবে কম ভূমিকম্প প্রবণ অঞ্চল। মৃদু ভূমিকম্প মোকাবেলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। এই লাইনটিও তোমরা আন্ডারলাইন করে রাখো। এরপরে দেখো, বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। এই লাইনটাও আন্ডারলাইন করে রাখো। এই লাইনগুলো থেকে প্রশ্ন হবে, আমি পাঠ শেষে তোমাদেরকে প্রশ্ন বলবো। এরপরে 55 পৃষ্ঠায় দেখো, ক এসো বলি। যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় বাড়িতে আমরা কি কি পূর্ব প্রস্তুতি নিতে পারি? বলো তো কি কি পূর্ব প্রস্তুতি নেওয়া যায়? হ্যাঁ, যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় বাড়িতে আমরা রেডিও কিংবা টেলিভিশনে আবহাওয়ার খবরগুলো খুব মনোযোগ দিয়ে শুনব। শুকনো খাবার, বিশুদ্ধ পানি এগুলো আমরা মজুত করে রাখব। এরপরে আরেকটা লাইন আছে, দেখো, তুমি কিভাবে প্রতিবেশীদের দুর্যোগের পূর্বাভাস জানাবে? এই লাইনটার পাশেই দেখো তোমাদের বইতে একটা ছবি আছে, ছবিটি দেখেই তোমরা আনসার করতে পারবা। হ্যাঁ,
প্রতিবেশীদের দুর্যোগের পূর্বাভাস আমরা হ্যান্ড মাইকের সাহায্যে ঘোষণা করে জানাতে পারবো, এবং এই ঘোষণার কাজটি আমরা কোনো স্কুলের সামনে কিংবা বাজারেও দিতে পারি, যাতে অধিক সংখ্যক মানুষ পূর্বাভাস সম্পর্কে জানতে পারে। এরপরে খ নম্বরে দেখো, খতে এসো লিখি, এখানে আছে যে নিচের পূর্ব প্রস্তুতিগুলোকে ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে এই 3টি ভাগে ভাগ করো। তোমাদের সুবিধার জন্য আমি এখানেও পয়েন্টগুলো দেখো দিয়ে দিচ্ছি। সবাই একটু খেয়াল করো, এখানে দেখতে পারো অথবা তুমি বইতেও দেখতে পারো। 3টি ভাগে ভাগ করতে বলেছে, এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে পুরোপুরি শান্ত থাকতে হবে, আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না। তোমরা তোমাদের সুবিধার জন্য পেন্সিল দিয়ে এই লাইনের পাশে সংক্ষেপে একটু লিখে রাখো, যাতে পরে তুমি বুঝতে পারো। এই কাজটি হবে ভূমিকম্প চলাকালীন, অর্থাৎ ভূমিকম্প যখন চলতে থাকবে তখন আমরা পুরোপুরি শান্ত হয়ে থাকব, আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি করব না। বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে, অর্থাৎ আমরা যদি কেউ বিছানায় থাকি তাহলে বালিশ দিয়ে মাথাটাকে ঢেকে রাখবো। এটাও হবে ভূমিকম্প চলাকালীন সময়ে। কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে, এটাও হবে ভূমিকম্প চলাকালীন। বারান্দা, আলমারি, জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে, এটাও হবে ভূমিকম্প চলাকালীন। পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে, এটাও হবে ভূমিকম্প চলাকালীন। প্রথম ভূকম্পন থেমে যাবার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে, এটা হবে ভূমিকম্পের পরে। প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে, এটা হবে ভূমিকম্পের আগে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকে আমি যতটুকু পড়িয়েছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার সবাই খাতা এবং কলম নিয়ে বসো। আমি আজকের পাঠ থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি। আর এর আগেও আমি ক্লাসে বলেছি যে তোমাদের পাঠগুলো খুব ভালোভাবে তোমরা মন দিয়ে পড়বে, কারণ প্রতিটি লাইন থেকেই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, কাঠামোবদ্ধ প্রশ্ন কিংবা মিলকরণ অথবা শূন্যস্থান পূরণ আসতে পারে। কাজেই প্রতিটি লাইনই তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। সবাই খাতা কলম নিয়ে রেডি? তোমাদের জন্য কিছু প্রশ্ন লিখেছি আমি, দেখো, যদি বুঝতে না পারো আমি মুখে বলে দিচ্ছি। কোনটির কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে? আনসার হবে ভৌগোলিক অবস্থানের কারণে। এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে কোনটির নিশ্চিত ঝুঁকি রয়েছে, তখন আনসার হবে ভূমিকম্পের। এর পরের প্রশ্ন দেখো, বাংলাদেশের কোন অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ? আনসার হবে উত্তর পূর্ব অঞ্চল। দেখো, এই লাইনগুলো কিন্তু আমরা আন্ডারলাইন করেছিলাম, সেই লাইনগুলো থেকেই প্রশ্ন হচ্ছে। বাংলাদেশের কোন অঞ্চল কম ভূমিকম্প প্রবণ? আনসার হবে দক্ষিণ পশ্চিম অঞ্চল। এর পরের প্রশ্নটি দেখো, কোন ধরনের ভূমিকম্প মোকাবিলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব? আনসার হবে মৃদু ভূমিকম্প মোকাবিলায়। এর পরের প্রশ্নটা দেখো, মৃদু ভূমিকম্প মোকাবিলায় কোনটি নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব? আনসার হবে ভবন নির্মাণের ক্ষেত্রে। অর্থাৎ যে লাইনটা আমরা দাগিয়েছিলাম এই লাইন থেকে দুইভাবেই প্রশ্ন আসতে পারে। এর পরের প্রশ্নটা দেখো,
বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে কি হওয়ার আশঙ্কা রয়েছে? আনসার হবে সুনামি ও বন্যা। এর পরের প্রশ্নটা দেখো, ভূমিকম্পের আগে তোমার করণীয় কি? একটু আগেই আমরা পড়লাম, ভূমিকম্পের আগে তোমার করণীয় কি? একদম লাস্ট পয়েন্ট যেটা ছিল যে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা বাড়িতে রাখতে হবে। এর পরের কোশ্চেনটা দেখো, ভূমিকম্প চলাকালীন তোমার 5টি করণীয় সম্পর্কে লিখো। এটাও তোমরা হিন্টস লিখে রেখেছিলে, সেই প্রথম 5টা পয়েন্টই হবে ভূমিকম্প চলাকালীন সময়ের। লাস্ট কোশ্চেন, ভূমিকম্পের পরে তোমার করণীয় কি? এটা হবে প্রথম ভূকম্পন থেমে যাবার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে যতটুকু আমি পড়ালাম তা সবাই বুঝতে পেরেছো এবং যে প্রশ্নগুলো দেওয়া হলো এর উত্তরগুলো তোমরা বাসায় শিখে ফেলবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।